অ্যাসিড বেস রিঅ্যাকশনকে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিডিমেট্রি এবং অ্যালকালিমেট্রি। অ্যালকালিমেট্রিটা আমরা পড়ছিলাম, অ্যালকালিমেট্রি পড়েছি, এবং অ্যালকালিমেট্রির একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখছিলাম যে টাইট্রেশন অফ আ উইকলি বেসিক ড্রাগ। এক্সাম্পল অফ অ্যালকালিমেট্রি, এটা হচ্ছে টাইট্রেশন অফ উইকলি বেসিক ড্রাগ। সেটা শুরু করেছিলাম প্রিপারেশন অফ প্রিপারেশন অফ 0.1 নর্মাল পারক্লোরিক অ্যাসিড অ্যাজ টাইট্রেন্ট, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই টাইট্রেন্টের স্ট্যান্ডার্ডাইজেশন। এই পারক্লোরিক অ্যাসিড একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোন সাবস্টেন্সকে যখন তৈরি করবা সরাসরি টাইট্রেশন যাওয়া যায় না, একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস লাগে। যে তুমি যেই 0.1 নর্মাল তৈরি করতে চাচ্ছ, যে মেজারমেন্টগুলো দিলা, সলিডের যে মেজারমেন্ট, লিকুইডের যে ভলিউমগুলো দিলা, এই সবটুকু মিশার পর আসলে 0.1 নর্মাল হলো, রাত থেকে কিছু কম হলো না বেশি হলো, সেটাকে যাচাই করার জন্য, ক্যালকুলেট করার জন্য স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। কারণ নাম্বার 1 স্টেপ ছিল হচ্ছে প্রিপারেশন অফ পারক্লোরিক অ্যাসিড অ্যাজ টাইট্রেন্ট, আর তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টাইট্রেন্ট। এটা তো পড়িনি তাই না আমরা এই স্লাইডটা? এই অ্যাসিডের স্ট্রেংথকে এখানে আমরা যাচাই করব। তো এই অ্যাসিডের এগেইনস্ট একটা বেস দিতে হবে। তো পারক্লোরিক অ্যাসিডের এগেইনস্টে খুব কমনলি যে বেসটা নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে পটাশিয়াম থ্যালেট। পটাশিয়াম থ্যালেট একটা উইকলি বেস বেসিক সাবস্টেন্স। পটাশিয়াম থ্যালেট দিয়ে পারক্লোরিক অ্যাসিডকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। ভালো কথা। এখন এই পটাশিয়াম থ্যালেটটাকেও কিন্তু ডিসলভ করতে হয়। এখানে যেটা আমরা নন অ্যাকুয়াস অ্যাট্রাকশন করতেছি, তো ওয়াটার না ইউজ করে, এমনি তো থ্যালেট ওয়াটার ডিসলভ কম হবে, পার্শিয়ালি ডিসলভ হবে। পটাশিয়াম থ্যালেটকে ডিসলভ করা হয় সেই আমাদের অতি পরিচিত গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ডিসলভ করে নেওয়া হয়। সেটা কনিক্যাল ফ্লাস্কে রাখা হয়। পারক্লোরিক অ্যাসিডটাকে বুলেটে রাখা হলো, তারপরে ইন্ডিকেটর লাগবে একটা। তো এই অ্যালকালিমেট্রিতে ইন্ডিকেটর হিসেবে খুব ভালোভাবে কাজ করে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেটটাকেও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেটাও 0.2% সলিউশন আকারে ডিসলভ করা হয়, এবং সেম সলভেন্ট দিয়ে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ডিসলভ করা হয়। সব যখন রেডি হয়ে গেল, দেন টাইট্রেশন করে আমরা ক্যালকুলেশন করব যে পারক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কত হলো। তোমরা ল্যাবে টাইট্রেশন করেছো, এই সেমিস্টার করে টাইট্রেশন করেছো, এই অ্যানালাইসিসের মধ্যে মনে করে বলতে পারবা যে কোনটা স্ট্যান্ডার্ডাইজেশন লাগছিল কিনা, কোনটাতে লাগেনি? এই সেমিস্টারে লাগে না স্ট্যান্ডার্ডাইজেশন। ও, এখনো একটা তো লাগেনি? নো ম্যাম। অন্তপক্ষে আশা করছি। টাইট্রেশন যেটা আমরা একই প্রসেস 3 বার করি, সেখান থেকে এভারেজ নিয়ে, তারপর কত এভারেজ হচ্ছে ভলিউমটা নিয়ে, টাইট্রেন্ট কত ভলিউম ইউজ কনজিউম হলো, তারপর সেখান থেকে অ্যাসিড বেস টাইট্রেশনের মাধ্যমে, রিঅ্যাকশনের মাধ্যমে ক্যালকুলেশন করি যে অ্যাসিডের কনসেন্ট্রেশন কত হলো, বা বেজের একটা কনসেন্ট্রেশন নোন থাকে, তার এগেইনস্টে আননোন কনসেন্ট্রেশনটাকে বের করি। এখানে যেমন পটাশিয়াম থ্যালেটের কনসেন্ট্রেশনটা নোন, পটাশিয়াম থ্যালেটের নোন কনসেন্ট্রেশনের এগেইনস্টে আমরা পারক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনকে জাজ করব, যেটা 0.1 নরমাল হলো কি হলো না। সেম টাইট্রেশনটাকে এখানে ফলো করা হয়, শুধু যেহেতু পারপাসটা হচ্ছে ডিফারেন্ট। পারপাস হচ্ছে অ্যানালাইটের অ্যানালাইসিস করা না, বরঞ্চ পারপাস হচ্ছে টাইট্রেন্টের কনসেন্ট্রেশনকে জাজ করা। এই পারপাসের কারণে এই টাইট্রেশনের নাম হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, আর কিছু না। সেম টাইট্রেশন প্রসেস, সেম ক্যালকুলেশন, সেম। শুধুমাত্র উদ্দেশ্য কি তার উপর ডিপেন্ড করে, এটা কি অ্যাকচুয়াল টাইট্রেশন নাকি এটা স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজেশনটা হচ্ছে টাইট্রেন্টের নর্মাল টাইট্রেশন, তার কনসেন্ট্রেশনকে আননোন ধরে আমি টাইট্রেশনটা করি। যে পটাশিয়াম থ্যালেটের কনসেন্ট্রেশনকে নোন ধরলাম, টাইট্রেন্টের কনসেন্ট্রেশনকে আননোন ধরলাম, ধরে করলাম। সেম ওয়েতে 3 বার টাইট্রেশন করা হবে, ইন্ডিকেটর ইউজ করব, কতটুকু বুলেট থেকে কতটুকু কনজিউম হলো সেটা দেখে জাস্ট আননোন কনসেন্ট্রেশনকে বের করব। এই প্রসেস বের করলাম, শেষ হয়ে গেল সেকেন্ড স্টেপ। যখন আমার টাইট্রেন্ট তৈরি হয়ে গেল প্লাস স্ট্যান্ডার্ডাইজও হয়ে গেল, এবার সে রেডি অ্যাকচুয়াল টাইট্রেশন করার জন্য, অ্যাকচুয়াল অ্যানালাইসিস করার জন্য রেডি। নেক্সট থার্ড স্টেপ হচ্ছে টাইট্রেশন অফ আ উইকলি বেসিক ড্রাগ, যেটা আমার একটা ড্রাগ যার নেচার হচ্ছে বেসিক ইন নেচার এবং উইকলি বেসিক ইন নেচার, যার কারণে আমি এই পারক্লোরিক অ্যাসিডকে প্রিপেয়ার করলাম, স্ট্যান্ডার্ডাইজ করলাম। ভালো কথা। এখন এই যে উইকলি বেসিক ড্রাগ, এটাকেও তো আমি সেই সলভেন্টে ডিসলভ করে নেব, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডে ডিসলভ করে নেব, কনিক্যাল ফ্লাস্কে রেডি করে ফেললাম, আর বুলেটে আমার রেডি আছে টাইট্রেন্ট সেখান থেকে, এবং ইন্ডিকেটর আমি ইউজ করব
সেম সলভেন্ট ইউজ করব, ইউজ করে অ্যাডিশনটা করলাম। কালার চেঞ্জ হবে কি ভায়োলেট টু ইয়েলো। আমরা চেষ্টা করব যখনই ইন্ডিকেটরের কথা বলবো আমরা কোনো স্টেপে ইন্ডিকেটরের কালার চেঞ্জটা সহ বলবো, কেমন? তাহলে ইয়েলো টু ভায়োলেট টু ইয়েলো কালার চেঞ্জ করছি এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এন্ড পয়েন্ট চলে আসছে। সেখান থেকে টাইট্রেশন ক্যালকুলেশনটা করে ফেলবো, আননোন যে বেসিক সাবস্টেন্স তার কনসেন্ট্রেশনটাকে ক্যালকুলেট করে ফেলবো। এই হচ্ছে সিম্পল কথাবার্তা। শুধু একটা কথা এখানে আছে, একটু দেখি হাইলাইটটা নিয়ে আসি লেজার। দেখো এই যে ফার্স্ট প্যারার সেকেন্ড লাইনটা একটু দেখবো। বলছে হ্যালোজেন সল্ট হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে মার্কিউরিক অ্যাসিডের একটা রোল আছে। এটাকে একটু দেখি। এই যে বেসিক সাবস্টেন্স গুলো আছে না, বেসিক ড্রাগ গুলো, আমরা অনেক সময় দেখি না ওটা ড্রাগের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমপ্লেক্স থাকে। অনেক ড্রাগের সাথেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কমপ্লেক্স থাকে, মানে ড্রাগটা ফ্রি ফর্মে থাকে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মে থাকে। এটা কখনো যখন ড্রাগটাকে সিনথেসিস করা হয় না, সিনথেসিস পাথওয়ের মধ্যেই সে একটা হ্যালোজেন সল্ট ফর্মে থাকে, হতে পারে। অথবা অনেক সময় আমরা করি কি, ওই ড্রাগের সলিবিলিটি ভালো না, ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি ভালো না, সেক্ষেত্রে ড্রাগকে সলিবিলাইজ করার জন্য, তার বায়ো অ্যাভেলেবিলিটিকে ইনক্রিজ করার জন্য ইচ্ছা করে আমরা ল্যাবরেটরিতে এই হ্যালোজেন সল্ট তৈরি করি, তাতে ড্রাগের এই বায়ো অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করে। তো সেক্ষেত্রে কখনো সিনথেটিক্যালি অটোমেটিক হ্যালোজেন সল্ট হিসেবে আসতে পারে কোনো ড্রাগ, অথবা আমরা ইন্টেনশনালি তাকে হ্যালোজেন সল্ট হিসেবে তৈরি করতে পারি, জাস্ট বায়ো অ্যাভেলেবিলিটিকে ইনক্রিজ করার জন্য, তার বায়ো অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য। অর্থাৎ কোনো একটা বেসিক ড্রাগের সাথে হ্যালোজেন সল্ট থাকা খুবই স্বাভাবিক। তো যদি থাকে সেক্ষেত্রে এই হ্যালোজেন সল্ট সহ যদি আমি রিঅ্যাকশন করতে যাই, এই হ্যালোজেনটা কিন্তু সাইড রিঅ্যাকশন দিবে, সাইড রিঅ্যাকশন দিয়ে আমার অ্যাকচুয়াল রিঅ্যাকশনকে স্লো ডাউন করে দেবে। তার জন্য আমরা করবো কি, একটা প্রিকশন হিসেবে একটা এক্সট্রা স্টেপ নিব, সেটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিডেট। মার্কিউরিক অ্যাসিডেট কিছুটা অ্যাড করে দিব ওই সলিউশনের মধ্যে, যে ড্রাগের যে সলিউশন তৈরি করলাম টাইট্রেশনের জন্য, সেই সলিউশনের মধ্যে কিছুটা মার্কিউরিক অ্যাসিডেট অ্যাড করে দিব। যদি হ্যালোজেন থেকে থাকে, এই মার্কিউরি যে আয়নটা তখন মার্কিউরিক হ্যালাইড ফর্ম করে ফেলবে, মার্কিউরিক হ্যালাইড ফর্ম করে হ্যালোজেনকে তখন প্রেসিপিটেশন ফর্ম করে ফেলবে। মার্কিউরিক হ্যালাইড ফর্ম করে ফেললেই সেটা সলিউশন থেকে বের হয়ে আসে তাহলে হ্যালোজেনটা, আর দেখবা পাত্রের নিচে তলানি পড়ে যায়, তলানি পড়ে যায়, সলিউশন থেকে বের হয়ে গেল, রিঅ্যাকশনে আর কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না। তাহলে এই হ্যালোজেন সল্টটা কার সাথে থাকতেছে, তাকে রিমুভ করার জন্য মার্কিউরিক অ্যাসিড কিভাবে দিচ্ছি, কেন দিচ্ছি, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে টপিকটা আমরা পড়ছিলাম টাইট্রেশন অফ উইকলি বেসিক ড্রাগ অথবা এক্সাম্পল অফ অ্যালকালিমেট্রি, এই তিনটা স্টেপে আমরা এক্সপ্লেইন করলাম, টাইট্রেন্টের প্রিপারেশন, টাইট্রেন্টের স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড টাইট্রেশন। অ্যালকালিমেট্রি কমপ্লিট। অ্যাসিডিমেট্রি, ঠিক যেমন আমরা অ্যালকালিমেট্রি পড়েছিলাম একই ওয়েতে অ্যাসিডিমেট্রিটা পড়ার চেষ্টা করব। শুরু করছি অ্যাসিডিমেট্রি। সবাই খাতার মধ্যে লিখবে, আজকে সবাই ডেট দিয়েছো? ঠিকই, আমরা 5টা স্টেপে পড়বো। নাম্বার 1 ডেফিনিশন। এখানে ওই যে উইকলি অ্যাসিডিক ড্রাগ যেগুলো আছে সেগুলোকে অ্যানালিসিস করব নন অ্যাকোয়াস সলভেন্ট ইউজ করার মাধ্যমে। আওয়াজ হচ্ছে কি স্যাচুরেশন এবং এগেইনস্ট স্ট্যান্ডার্ড বেসিক সাবস্টেন্স। যখন আমি অ্যাসিডিক সাবস্টেন্সে টাইট্রেশনটা করবো, অবশ্যই তার এগেইনস্টে একটা স্ট্যান্ডার্ড বেস নিব। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে অ্যাসপিরিন, ফিনাইটয়েন, এই ধরনের যে ড্রাগগুলো আমরা সচরাচর শুনি, পড়ে আসছো নিশ্চয়ই অ্যাসপিরিনের নাম। এই অ্যাসপিরিনটা উইকলি অ্যাসিড ড্রাগ, এই ধরনের ড্রাগ। তারপর ফিনাইটয়েন একটা কমনলি ইউজড ড্রাগ। এই ধরনের ড্রাগগুলোকে অ্যাসিডিমেট্রি টেকনিক ফলো করে টাইট্রেশন করা হয়ে থাকে। Titration of aspirin with sodium hydroxide, determination of phenytoin with sodium methoxide, etc. তোমরা বলতে পারো অ্যাসপিরিন কি ধরনের ড্রাগ? কি ধরনের অ্যানালজেসিক ড্রাগ? এটা অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, অ্যানালজেসিক হিসেবে কাজ করে। ফিনাইটয়েন চিনো? ফিনাইটয়েন পড়া হয়েছে? অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, অ্যান্টি কনভালশন, খিঁচুনি হয় না, খিঁচুনি প্রিভেন্ট করে। নেক্সট সলভেন্ট। অ্যাসিডিমেট্রিতে আমরা কোন কোন সলভেন্ট ইউজ করতে পারি? ওই যে আমরা 4টা টাইপের সলভেন্ট পড়েছিলাম, তোমাদের খেয়াল আছে কি একটু মনে করার চেষ্টা করো। আমরা 4টা টাইপের সলভেন্ট পড়েছিলাম।
আমি বলে দিচ্ছি এই অ্যাসিডিমেট্রিতে ওই 4টা টাইপের মধ্যে শুধুমাত্র একটা টাইপ ইউজ করতে পারবো না, এছাড়া বাকি 3টাই ইউজ করা যেতে পারে। একটু বলবে আমাকে যে কোন টাইপ ইউজ করা যাবে না, একটু চিন্তা করে। অ্যাসিডিমেট্রিতে কোন পোলারিটি সলভেন্ট ইউজ করতে পারবো না? প্রোটোজেনিক, প্রোটোফিলিক, অ্যামফিপ্রোটিক 4টা টাইপের সলভেন্ট ছিল, পড়েছিলাম আমরা। জেনিক পুরস্কার বুঝতে পারলাম না। প্রোটোজেনিক প্রোটোজেনিক মানে হচ্ছে অ্যাসিডিক ইন নেচার যে সলভেন্ট গুলো, যেহেতু আমার ড্রাগটাও অ্যাসিডিক ইন নেচার, তো সেম অ্যাসিডিক ইন নেচারের সলভেন্ট আমি ইউজ করবো, তাহলে ওই যে কম্পিটিশনের কারণে অ্যাকোয়াস থেকে বের হয়ে আসা সেম কম্পিটিশন এখানে অ্যারাইজ করবে। তাহলে প্রোটোজেনিক সলভেন্ট বাদ দিয়ে বাকি 3টা টাইপেরই সলভেন্ট ইউজ করা যেতে পারে, ক্ষেত্র বিশেষে আমরা প্রেফার করব। যদি খুব উইকলি অ্যাসিডিক হয়, খুবই উইক অ্যাসিড, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব প্রোটোফিলিক সলভেন্ট, তার এগেনস্টে একটা বেসিক ন্যাচারের সলভেন্ট ইউজ করতে, তাহলে তার অ্যাসিডিক যে ন্যাচারটা ইনক্রিজ হবে, ইমপ্রুভ হবে। আর যদি হয় মডারেটলি অ্যাসিডিক, খুব বেশি দুর্বল না, সেক্ষেত্রে আমরা উইক প্রোটোফিলিক অথবা অ্যামফিপ্রোটিক অথবা অ্যাপ্রোটিক ইউজ করতে পারি। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে অনেকগুলো সলভেন্টের নাম, আমি একটু দেখে নিচ্ছি। স্ট্রংলি প্রোটোফিলিক সলভেন্ট যেমন ইথাইলিন ডাইঅ্যামিন, এন বিউটাইলামিন এক্সেট্রা। তারপরে উইক প্রোটোফিলিক সলভেন্ট যেমন ডাইমিথাইল ফর্মামাইড, পিরিডিন, এগুলো সলভেন্ট হিসেবে ইউজ হয়ে থাকে। দেন রিলেটিভলি নিউট্রাল যেটা অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন অ্যাসিটোন নাইট্রাইল, মিথাইল ইথাইল কিটোন এক্সেট্রা। সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এই যে ডাইমিথাইল ফর্মামাইড, সবে খাতায় লিখবো, সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে ডাইমিথাইল ফর্মামাইড। টাইট্রেন্ট অ্যাসিডিমেট্রিতে একটা অ্যাসিডিক সাবস্টেন্সের এগেইনস্টে আমি অবশ্যই একটা বেসিক সাবস্টেন্সকে নিব টাইট্রেন্ট হিসেবে। আর এখানে ইনঅর্গানিক বেসিক সাবস্টেন্স গুলো ভালো কাজ করে না অ্যাসিড বেস অ্যাকশনের ক্ষেত্রে। ইন্ডিকেটরের কালার চেঞ্জের দিক থেকে চিন্তা করলে অর্গানিক যে বেসিক সাবস্টেন্স গুলো সবচেয়ে পারফেক্টলি কাজ করে, এবং এখানে ইউজ হয়ে থাকে খুব কমনলি, সেটা হচ্ছে মিথক্সাইডস, সোডিয়াম মিথক্সাইড, পটাশিয়াম মিথক্সাইড এক্সেট্রা। লিথিয়াম মিথক্সাইডের কথা বলা হচ্ছে, একসময় লিথিয়াম মিথক্সাইড ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীতে লিথিয়াম মিথক্সাইড একটু ভিসকাস, একটু জেল ভাব থাকার কারণে এটা রিঅ্যাকশনটাকে স্লো করে ফেলে, তো ওটা বাদ। সোডিয়াম মিথক্সাইড, পটাশিয়াম মিথক্সাইড খুব কমনলি ইউজ হয়ে থাকে। নেক্সট চলে যাচ্ছি ইন্ডিকেটরে। বেশ কিছু ইন্ডিকেটর ইউজ করা হয়ে থাকে অ্যাসিডিমেট্রিতে, যেমন অ্যাজোভায়োলেট, থাইমল ব্লু, ফেনফথেলিন, থাইমোফথেলিন, অর্থোনাইট্রো অ্যানিলিন, এগুলো হচ্ছে ইন্ডিকেটরের নাম। এগুলো অ্যাসিডিমেট্রিতে ইউজ করা যেতে পারে। তাদের ওই যে আমরা যে পড়েছিলাম অ্যাসিড ইন্ডিকেটরের যে চয়েস সিলেকশন কিভাবে করতে হয়, এক্সপেক্টেড এন্ড পয়েন্টের যে পিএইচ, তারপরে ইন্ডিকেটরের যে পিএইচ রেঞ্জ, কালার চেঞ্জ, সেগুলো দেখে চুজ করতে হয়, সেভাবে চুজ করা হবে। আর প্রত্যেকটাই নন অ্যাকোয়াস সলভেন্টে তৈরি করতে হবে। রিঅ্যাকশন অথবা এক্সাম্পল এখানে দেখে নিব আমরা যা যা বললাম। নর্মালি যে অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করলে কি হবে, অ্যামফিপ্রোটিক সলভেন্ট ইউজ করলে কি হবে, সেগুলো ছোট্ট করে এখানে বলা হচ্ছে। এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে, যেমন ফর এক্সাম্পল টাইট্রেশন অফ বেনজয়িক অ্যাসিড ইন বেনজিন। এখানে বেনজিন হচ্ছে সলভেন্ট, একটা অ্যাপ্রোটিক সলভেন্ট। বেনজিনের প্রেজেন্সে বেনজয়িক অ্যাসিডের টাইট্রেশন, কার এগেইনস্টে? টাইট্রেন্ট হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। এক্সাম্পল অফ অ্যাসিডোমেট্রি হচ্ছে বেনজয়িক অ্যাসিডের টাইট্রেশন, সলভেন্ট হচ্ছে বেনজিন, ইন বেনজিন, আর টাইট্রেন্ট হচ্ছে সোডিয়াম মিথক্সাইড, উইথ সোডিয়াম মিথক্সাইড। আর এখানকার যে কতটুকু আছে পড়লেই বুঝবে যে অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করলে কি হচ্ছে আর প্রোটোফিলিক সলভেন্ট ইউজ করলে কি হচ্ছে। এই আচ্ছা, এটুকুই শেষ। এই 5টা পয়েন্টে আমরা অ্যাসিডোমেট্রিটাকে আলোচনা করলাম। অ্যাসিডিমেট্রিটা আলোচনা করলাম 5টা পয়েন্ট, ডেফিনেশন থেকে শুরু করে রিঅ্যাকশন বা এক্সাম্পল পর্যন্ত। নেক্সট টপিক এক্সাম্পল অফ অ্যাসিডিমেট্রি অথবা টাইট্রেশন। লিখতে হবে, খাতায় লিখতে হবে হেডিংটা, এক্সাম্পল অফ অ্যাসিডিমেট্রি অথবা টাইট্রেশন অফ উইকলি অ্যাসিডিক ড্রাগস। এটা আমরা 3টে স্টেপে পড়ব। নাম্বার 1 স্টেপ, প্রিপারেশন অফ টাইট্রেন্ট।
প্রিপারেশন অফ টাইট্রেন্ট, এখানে টাইট্রেন্ট হিসেবে ইউজ করবো 0.1 নর্মাল সোডিয়াম মিথক্সাইড 1 লিটার। সবাই খাতায় লিখো সোডিয়াম মিথক্সাইড 0.1 নর্মাল 1 লিটার। খুব সিম্পল, সোডিয়াম মিথক্সাইড, ঠিক আছে, সোডিয়াম মিথক্সাইড। এখানে সোডিয়াম মেটাল লাগবে। সোডিয়াম ধাতুটা তোমাকে দেখেছো ল্যাবে, তো বলতে পারো এটা কেমন কালার? ম্যাম অনেকটা সোনালী কালারের। হ্যাঁ, মানে অনেকটা সোনালী রূপালী কালার, মাঝামাঝি একটা, না সোনালী না রূপালী, এর মাঝামাঝি একটা কালারের। আর একটু নরম ধাতু, পিওর ধাতুগুলো একটু নরমই হয়। আমরা যখন কোনো ধাতুর কোনো কিছু দেখি, কোনো কি বলবো কি দেখি, কোনো কন্টেইনার হোক বা কোনো পার্টস হোক, সেটা কিন্তু একটা অ্যালয় থাকে, একটা সংকর হতে থাকে, অনেক কিছু মিক্স করে সেটাকে শক্ত করা হয়। আচ্ছা, তাহলে এই সোডিয়াম, সিম্পল সোডিয়াম ধাতু, সিম্পল না, সোডিয়াম খুব খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। পানির সংস্পর্শে আসলে প্রচন্ড রিয়াকশন করে, এতটা রিয়াকশন যে আগুন ধরে যায়, প্রচন্ড স্পিডে চলে যায়, কোন দিকে চলে যাবে, কোন দিকে কি আগুন ছড়াবে কেউ বলতে পারে না। তো এই সোডিয়াম এবং মিথানল, অতি পরিচিত আমাদের মিথানল, এই দুটো যখন রিয়াকশন করে তখনই সোডিয়াম মিথক্সাইড তৈরি হয়। সোডিয়াম প্লাস মিথানল ইজ ইকুয়াল টু সোডিয়াম মিথক্সাইড, লিখো সবাই খাতায়, সোডিয়াম প্লাস মিথানল ইকুয়ালস টু সোডিয়াম মিথক্সাইড। রিঅ্যাকশনটা করে সোডিয়াম মিথক্সাইড করা যায়। মিথানল নিব, তার মধ্যে সোডিয়াম দিব, বা সোডিয়াম মিথক্সাইড তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে কি একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে ওই যে সোডিয়াম প্রচন্ড রিঅ্যাক্টিভ, এতটা স্পিডে রিঅ্যাক্ট করে যে আগুন ধরে যায়, প্রচন্ড এক্সোথার্মিক, হিউজ টেম্পারেচার, অনেক গরম হয়ে যায়, আগুন ধরে যায়, আর ফুটটাকে টকবক করে ফুটটাকে আর আগুনের ফুলকির মতো ছিটতে থাকে, যেখানে যেখানে ছিটবে সেখানে সেখানে আগুন ধরে যাবে প্রচন্ড স্পিডে, ভয়ঙ্কর অবস্থা হবে। তো এই রিঅ্যাকশনটাকে সেফলি করার জন্য তখন কি করা হয়, আমরা সরাসরি কখনোই মিথানলের মধ্যে সোডিয়াম দিব না। কি করব, একটা ইনার্ট একটা মিডিয়া নিব, একটা ইনার্ট মিডিয়া, ওই যে অ্যাপ্রোটিক সলভেন্ট, ইনার্ট মিডিয়া, যা বেনজিন। বেনজিন এখানে রিঅ্যাকশনে কোনো ধরনের প্রোটনের আদান প্রদান করে না, শুধু প্রোটন কেন, কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, একদম ইনার্ট সলভেন্ট হচ্ছে বেনজিন। চুপচাপ একটা দর্শক, একটা মিডিয়া, ওই মিডিয়ার মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, ও চুপচাপ বসে আছে। বেনজিন নিব, প্লাস পাশে একটা আইস বাথ রেডি রাখবো, যখনই দেখবো কন্টেনার গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে আইস বাথের মধ্যে রেখে দিব, অথবা প্রয়োজনে পুরো রিঅ্যাকশনটা আইস বাথের মধ্যে রেখেই করব। আর করবো কি, আস্তে আস্তে করব। ওই যে 1 লিটার বানাবো না, আমার টার্গেট হচ্ছে 1 লিটার বানানো, আমি শুরুতেই সবটুকু মিথানল দিয়ে রিঅ্যাকশন শুরু করব না। মিথানল এবং সোডিয়াম দুটো রিঅ্যাকশন করে দিয়ে মিথক্সাইড তৈরি হবে। আমি করব কি, মিথানল অল্প নিব, মিথানল অল্প নিব, আর সোডিয়ামটা যা লাগে, পুরো এক্সপেরিমেন্ট করতে যা লাগে সবটুকু সোডিয়াম দিয়ে দিলাম, কিন্তু মিথানল নিলাম অল্প। যেহেতু একটা রিঅ্যাকট্যান্ট কম নিলাম, রিঅ্যাকশন কিন্তু কমপ্লিট হবে না। আমি আস্তে আস্তে মিথানল অ্যাড করতে থাকবো, তাহলে হবে কি, মিথানলের পরিমাণ কম, রিঅ্যাকশনটা সবটুকু একসাথে শুরু হতে পারছে না, আস্তে আস্তে রিঅ্যাকশন করবে, তাহলে রিঅ্যাকশনটা আস্তে আস্তে হবে, টেম্পারেচারটা রাইজিং কম হবে এবং বিপদটাও কম হবে। আমি এখানে 3টা জিনিস অ্যাপ্লাই করব, এই রিঅ্যাকশনকে সেফলি করার জন্য 3টা জিনিস অ্যাপ্লাই করব। নাম্বার 1, একটা ইনার্ট মিডিয়া নিব, বেনজিন। নাম্বার 1, একটা ইনার্ট মিডিয়া নিব, বেনজিন, যে নীরব দর্শকের ভূমিকা পালন করবে। নাম্বার 2, আইস বাথের মধ্যে রেখে রিঅ্যাকশনটা করাবো। নাম্বার 3, মিথানল আমি একসাথে সব দিয়ে দিব না, অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিলে রিঅ্যাকশনটা আস্তে আস্তে আগাবে, রিঅ্যাক্টেন্টই তো কম, রিঅ্যাক্টেন্ট কম হলে রিঅ্যাকশন কি করে ফাস্ট ফাস্ট আগাবে। 3টা জিনিস অ্যাপ্লাই করব, শুরু করি তাহলে। মিথানল নেব 40 ml, বেনজিন নেব 50 ml, ভালো করে মিক্স করব, মিক্স হয়ে যাবে ভালো মতন, দেখবো ট্রান্সপারেন্ট একটা লিকুইড আছে, তার মধ্যে আমি 2.3 গ্রাম সোডিয়াম অ্যাড করে দিব। সোডিয়াম আমি একবারই অ্যাড করলাম, বারবার সোডিয়াম হ্যান্ডেল করবো, সোডিয়াম খুব সেন্সিটিভ জিনিস, একবারে হ্যান্ডেল করব, ওটাকে কেটে নিয়ে টুকরা টুকরা কিছু করে দিয়ে দিব, একবারে দিয়ে দিব। দেখবো বুদ 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 উঠতেছে, রিঅ্যাকশন হচ্ছে ভেতরে, রিঅ্যাকশন হচ্ছে হচ্ছে হচ্ছে, কিছুক্ষণ মধ্যে দেখবো ক্লিয়ার লিকুইডটা আর ক্লিয়ার নাই, ঘোলা হয়ে যাচ্ছে, কেমন ভিতরে ক্লাউডি ক্লাউডি ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। যখনই দেখবো ক্লাউডি হয়ে যাচ্ছে,
এবার আমার কাজ হচ্ছে মিথানল অ্যাড করা, একটু একটু করে, অল্প অল্প করে। একটা বিকারে মিথানল নিয়ে একটু একটু করে আস্তে 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 মিথানল অ্যাড করবো এবং সারাক্ষণ নাড়তে থাকতে হবে। সারাক্ষণ নাড়ানাড়ি থামা যাবে না, সারাক্ষণ নাড়তে থাকতে হবে। আর টেম্পারেচারটাকে খেয়াল করতে হবে, টেম্পারেচার যেন বেশি এক্সেস না করে যায়। দেখলাম মিথানল অ্যাড করছি করছি করছি, যখনই দেখলাম সলিউশনটা ক্লিয়ার হয়ে গেছে, স্টপ, মিথানল অ্যাড করা লাগবে না, বন্ধ। সলিউশন ক্লিয়ার হয়ে গেছে, মিথানল অ্যাড করা বন্ধ রেখে দাও। মিথানল অ্যাড করা বন্ধ করো, সলিউশন ক্লিয়ার হয়ে গেছে। এবার বেনজিন অ্যাড করো, এবার বেনজিন অ্যাড করতে হবে। বেনজিন অ্যাড করতেছি এবং নাড়তে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। বেনজিন অ্যাড করছি, নাড়তে থাকতেছি, বেনজিন অ্যাড করছি, নাড়তে থাকতেছি, করতে করতে একসময় দেখলাম আবার ঘোলা হওয়া শুরু করছে, স্টপ, বেনজিন অ্যাড করা বন্ধ। ঘোলা হয়ে আসবে, বেনজিন অ্যাড করা বন্ধ। এবার মিথানল অ্যাড করো, নাড়তে থাকো, মিথানল অ্যাড করো, নাড়তে থাকো, এই করতে থাকতে হবে। যখনই ঘোলা হয়ে যাবে মিথানল অ্যাড করো, যখনই ক্লিয়ার হয়ে যাবে বেনজিন অ্যাড করো। এই করতে করতে 1 লিটার যখনই হয়ে যাবে তখনই শেষ, প্রসেসটা কমপ্লিট। তাকে আমরা একটা কন্টেনারের মধ্যে ভালো করে এয়ারটাইট করে রেখে দিব। যেহেতু সোডিয়াম নিয়ে কাজ করছি, সোডিয়াম কিন্তু যেহেতু খুব হাই রিঅ্যাক্টিভ, সোডিয়াম ওপেন স্পেসে থাকলে এয়ারের যে কার্বন ডাইঅক্সাইড আছে তার সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। আবার এই যে গ্লাস কন্টেনারে আমরা রাখবো লিকুইডটাকে, অনেক গ্লাস কন্টেনার, যে গ্লাস কন্টেনারে আমরা পানি খাই না, আমাদের বাসায় যে গ্লাস কন্টেনারে পানি খাই, সেই গ্লাস কন্টেনারে কিন্তু লিচিং করে, কার্বনেট লিচিং করে। অর্থাৎ আমি যদি সেই গ্লাসের মধ্যে, আমরা যে নর্মাল গ্লাস ইউজ করি, সেই গ্লাসের মধ্যে যদি আমি কোনো সোডিয়ামের প্রিপারেশন কিছু রেখে দিই, গ্লাস থেকে কার্বনেট বের হয়ে সেই সোডিয়ামের সাথে সোডিয়াম কার্বনেট ফর্ম করবে। অর্থাৎ সোডিয়াম আর মিথক্সাইড ফর্মে থাকবে না, কার্বনেটকে আশেপাশে পেলে সে কার্বনেট ফর্মে চলে যাবে। এই জন্য আমি যেই এনভায়রনমেন্টে কাজটা করব সেই এনভায়রনমেন্টটা কার্বন ডাইঅক্সাইড ফ্রি হতে হবে, এবং যে গ্লাস কন্টেনারের মধ্যে সেটাকে স্টোর করব সেটাও সোডিয়াম ফ্রি প্লাস কার্বনেট ফ্রি গ্লাস কন্টেনার হতে হবে। গ্লাস কন্টেনারগুলো অনেক মেটালও লিচ করে, সোডিয়াম, পটাশিয়াম, মার্কারি, লেড, এগুলো লিচ করে। লিচ ফ্রি আমাদের ল্যাবরেটরিতে যে আমরা যে গ্লাস কন্টেনারগুলো ইউজ করি না, পাইরেক্সের যে কনিক্যাল ফ্লাস্ক, বিকার, এগুলো কিন্তু সব লিচ ফ্রি গ্লাস কন্টেনার, এই জন্য এগুলো এত দামি। আমাদের বাসায় যে গ্লাস কন্টেনারগুলো থাকে এগুলো কিন্তু অত দামি না, কিন্তু ল্যাবের যে গ্লাস কন্টেনারগুলো থাকে, যত কনিক্যাল ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, এগুলো কিন্তু দামি, কারণ এগুলো লিচিং ফ্রি গ্লাস কন্টেনার, কোনো লিচ করে না, কেমিক্যালি ইনার্ট, এই জন্য তারা দামি। তাদেরকে কেমিক্যালি ট্রিট করে লিচ ফ্রি করা হয়। তো কার্বন ডাইঅক্সাইড দিকে সচেতন থাকতে হবে। আর এই হচ্ছে আমাদের প্রসেস। আমরা সবাই কি সোডিয়াম আমি অনেকগুলো কথা বললাম কিভাবে তৈরি করতে হবে, এখানে 5টা স্টেপে বলা হচ্ছে। সোডিয়াম মিথক্সাইডের প্রিপারেশন সম্পর্কে সবাই বুঝতে পেরেছি, কি কি স্টেপ ফলো করতে হয়, বুঝেছি কিনা বলো আমাকে। একটা স্টেপ হচ্ছে প্রিপারেশন অফ টাইট্রেট, রেডি হয়ে গেল। সেকেন্ড স্টেপ স্ট্যান্ডার্ডাইজেশন অফ টাইট্রেট। এটা যেহেতু একটা বেসিক সাবস্টেন্স সোডিয়াম মিথক্সাইড, তার এগেইনস্টে আমরা অবশ্যই একটা অ্যাসিডিক সাবস্টেন্সকে নিব, সেটা হলো গিয়ে হয়ে গেল। লেজার নিয়ে আসি একটু। সোডিয়াম মিথক্সাইডকে টাইট্রেট স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে বেনজয়েক অ্যাসিড। সবাই লিখো, একটু খাতায় লিখতে হবে। স্ট্যান্ডার্ডাইজ করব কাকে দিয়ে? বেনজয়েক অ্যাসিড দিয়ে। সোডিয়াম মিথক্সাইড একটা বেসিক সাবস্টেন্স, তার এগেইনস্টে আমরা একটা নোন সাবস্টেন্স নিব, অ্যাসিডিক সাবস্টেন্স, ফর এক্সাম্পল বেনজয়েক অ্যাসিড নিব, স্ট্যান্ডার্ড বেনজয়েক অ্যাসিড নিব, এবং সেটাকে আমরা ওই নন অ্যাকুয়াস সলভেন্ট দিয়ে ডিজলভ করে নিব। আমাদের অতি পরিচিত একটা সলভেন্ট ডাইমিথাইল ফর্মামাইড, লেখো, ডিজলভ করব উইথ নন অ্যাকুয়াস সলভেন্ট, ফর এক্সাম্পল ডাইমিথাইল ফর্মামাইড। ডাইমিথাইল ফর্মামাইডে ডিজলভ করব, নোন কনসেন্ট্রেশন তৈরি করে নিব। এবার বেনজয়েক অ্যাসিডের যে নোন কনসেন্ট্রেশন, তার এগেইনস্টে এবার আমি আমার টাইট্রেটকে টাইট্রেট করব, করে তার কনসেন্ট্রেশনকে ক্যালকুলেট করব যে সেটা আসলে 0.1 নরমাল হলো কি হলো না। অবশ্যই ইন্ডিকেটর লাগবে। ইন্ডিকেটর হিসেবে এখানে ব্যবহার করা যেতে পারে অ্যাজোভায়োলেট। কোথায় এটা লেখা নাই? ও লিখছে উপরে আছে অ্যাজোভায়োলেট, থার্মাল ব্লু লিখছে। ওকে ফাইন, থার্মাল ব্লু ইউজ করতে পারে বা অ্যাজোভায়োলেট ইউজ করা যেতে পারে। অবশ্যই কালার চেঞ্জ সহ লিখবে, দুটি ইউজ করা যেতে পারে। খাতায় সবাই লিখবে, অলসতা করবে না। কাকে করছি? সোডিয়াম মিথক্সাইডকে। কার এগেইনস্টে করছি?
স্ট্যান্ডার্ড বেনজোইক অ্যাসিডের এগেইনস্টে করছি এবং এই বেনজোইক অ্যাসিডকে ডিসলভ করছি একটা নন অ্যাকোয়াস সলভেন্ট, ফর এক্সাম্পল ডাইমিথাইল ফর্মামাইড দিয়ে নোন কনসেন্ট্রেশন তৈরি করে সোডিয়াম মিথক্সাইডের আননোন কনসেন্ট্রেশনকে ক্যালকুলেট করছি। তারপর হচ্ছে ইন্ডিকেটর হিসেবে থার্মাল ব্লু ইউজ করতে পারো, কালার চেঞ্জ সহ লিখতে হবে। কমপ্লিট স্ট্যান্ডার্ডাইজেশন স্টেপটা। নেক্সট অ্যাকচুয়াল যে টাইট্রেশন স্টেপ, টাইট্রেশন অফ উইকলি অ্যাসিডিক ড্রাগে চলে গেলাম। এখানে সিম্পল কনিক্যাল ফ্লাস্কে আমি আমার ড্রাগের প্রিপারেশনটা রেডি করব। এটার তো একটা কনসেন্ট্রেশন আননোন আছে, এটা বের করব। সেটা বের করার জন্য একটা সলিউশন তৈরি করতে হবে। এখানেও সেম ওই যে নন অ্যাকোয়াস সলভেন্ট যেটা একটু আমরা ব্যবহার করলাম ডাইমিথাইল ফর্মামাইড, সেই সলভেন্ট দিয়েই এই ড্রাগটাকে ডিসলভ করব, করে কনিক্যাল ফ্লাস্কে রেডি করব। ওই সেম থার্মাল ব্লু অথবা অ্যাজোভায়োলেট যেটা সুইটেবল হয়, দুটোই সেম ভাবে সেম অলমোস্ট সেম পিএইচ রেঞ্জে কাজ করে। নিয়ে ইন্ডিকেটর ইউজ করব। বুরেটে আমার রেডি থাকবে টাইট্রেন্ট যেটা স্ট্যান্ডার্ডাইজ করা অলরেডি। তারপর টাইট্রেশন করে যে আমার ড্রাগ অ্যাসিড ড্রাগ তার কনসেন্ট্রেশনকে ক্যালকুলেট করব। এই তো হয়ে গেল এই টপিকটা কমপ্লিট। টাইট্রেশন অফ আ উইকলি অ্যাসিডিক ড্রাগ 3টা স্টেপে কমপ্লিট। প্রথমে ছিল টাইট্রেন্টের প্রিপারেশন যেটি আমাদের মেইন পয়েন্ট, তারপরে টাইট্রেন্টের স্ট্যান্ডার্ডাইজেশন, আর থার্ড স্টেপ হচ্ছে টাইট্রেশন অফ আ উইকলি অ্যাসিডিক ড্রাগ। ম্যাম আমরা এক্সামে কিভাবে শর্ট করে লিখে দিলে হবে নাকি ইলাবোরেটলি লিখতে হবে? শর্ট করে লিখলেই হবে, ঠিক যেভাবে আমি দিচ্ছি এখানে এতটুকু লিখলেই হবে। ওকে মিস। আমি তোমাদের কাছ থেকে শুধু এক্সপেক্ট করবো এতটুকুই যে ওই যে আমাদের যেহেতু আমরা একটা অ্যানালাইটিক্যাল টেকনিক করছি, তো এখানে অনেকগুলো ওই যে টেকনিক আছে, অনেকগুলো টেকনিক। আমি যেমন বলেছিলাম পারক্লোরিক অ্যাসিড প্রিপারেশনের ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কিছু টেকনিক বললাম। এই টেকনিকগুলো আমরা ঠিক ধরতে পারছি না, কখন কোনটা কি করছি, স্টেপগুলো ফলো করতে পারছি না, আমি এগুলা দেখবো। ওকে মিস। ঠিক আছে, এই সংক্ষেপে বললেই হবে, এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না, শুধু এখানে যা যা ইনফরমেশন আছে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই হবে। তো এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এখন শুধুমাত্র জাস্ট নন অ্যাকোয়াস টাইট্রেশনের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করে আমরা শেষ করে দিব আমাদের চ্যাপ্টারটা। অ্যাডভান্টেজ নন অ্যাকোয়াস টাইট্রেশন অ্যাডভান্টেজ বলতে গেলে ওই যে সকল ড্রাগ মলিকিউলগুলো ওয়াটার ডিজলভই হয় না, ওয়াটারে ইনসলিবল, তাদের ক্ষেত্রে নন অ্যাকোয়াস টাইট্রেশনটাই সুবিধাজনক। দেন খুব উইকলি অ্যাসিডিক ড্রাগ, খুব উইকলি বেসিক ড্রাগ যাদের সাথে ওয়াটারটা কম্পিট করে তাদের জন্য নন অ্যাকোয়াসটা অ্যাডভান্টেজ। ওয়াটার সেনসিটিভ ড্রাগ যেগুলো ওয়াটারের প্রেজেন্সে হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে তাদের জন্য এটা ইউজ করতে হবে। দেন কোন একটা মিক্সচারের মধ্যে একাধিক অ্যাসিড বা বেজ আছে, যাদের মধ্যে বিভিন্ন অ্যাসিডের কোনটা একটু উইকলি অ্যাসিডিক, কোনটা একটু স্ট্রংলি অ্যাসিডিক, সেই ক্ষেত্রেও নন অ্যাকোয়াস টাইট্রেশনটা বেটার পারফর্ম করে। দেন উইকলি অ্যাসিডিক বা উইকলি বেসিক ড্রাগের যে বেসিক নেচার অথবা অ্যাসিডিক নেচারকে এনহ্যান্স করার জন্য নন অ্যাকোয়াস সলভেন্ট কি বলবো নন অ্যাকোয়াস সলভেন্ট ভূমিকা পালন করে। এই হচ্ছে তার অ্যাডভান্টেজ গুলো। ডিসঅ্যাডভান্টেজ সবগুলো হচ্ছে সলভেন্ট রিলেটেড। যেই অ্যাকোয়াস সলভেন্টকে রিপ্লেস করলাম আমরা নন অ্যাকোয়াস সলভেন্ট দিয়ে, সেই সলভেন্টটাই হচ্ছে যাবতীয় সমস্যার কারণ। নন অ্যাকোয়াস টাইট্রেশনের ডিসঅ্যাডভান্টেজ বলতে সবটুকুই তার সলভেন্টের প্রবলেম। এই যে সলভেন্টগুলো আমরা ইউজ করি এগুলো খুব কার্সিনোজেনিক, ইনফ্লেমেবল, এগুলো টক্সিক, ভোলাটাইল, এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা দেখে আসি একবার করে। এক্সপেন্সিভ, এই সলভেন্ট গুলো খুবই দামি। আবার নন অ্যাকোয়াস সলভেন্ট যেগুলো তার অর্থাৎ হচ্ছে অ্যানহাইড্রাস সলভেন্ট, এগুলো আরো এক্সট্রা লেভেলের দামি, ওয়াটার থাকা যাবে না। তারপর নেক্সট ভোলাটাইল, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভোলাটাইল। তুমি যদি কিছুক্ষণ ওপেন রাখো, এয়ারটাইট করে না রাখো, একে তো উড়ে চলে যাবে, তোমার লস হয়ে গেল, দেখবা তুমি অর্ধেক নাই। তাহলে তুমি কিনে আনলা জিনিসটা, দাম দিয়ে কিনে আনলা, অর্ধেক নাই, তাহলে তোমার লস হয়ে গেল। প্লাস এই যে গেল তো গেল, কোথায় গেল? এনভায়রনমেন্টে গেল, সেটা মানুষ ইনহেল করলো, আমাদের শরীরে গেল, নাকে মুখে গেল, শরীরে ব্লাডে মাধ্যমে পুরো বডি সব অর্গানে চলে গেল, প্রচন্ড ক্ষতিকারক, কার্সিনোজেনিক, টক্সিসিটি হিসেবে বলা হচ্ছে। এটা যদি তুমি বেসিনে ঢেলে দাও,
সেটা মাটিতে গেল, পানিতে গেল, পানির মধ্যে যে মাছ আছে বা যে একটা ইকোসিস্টেম আছে সবগুলোর জন্য খুব টক্সিক। নেক্সট হচ্ছে এটাকে কন্ট্রোলড এনভায়রনমেন্টে রাখতে হয়, অর্থাৎ এটাকে স্টোর করার জন্য এসি, এয়ার কন্ডিশন ইউজ করে রাখতে হবে। গরমের মধ্যে রাখলেই সেটা বাস্ট করতে পারে, বাস্ট করে যেতে পারে। দেন এগুলোকে রাখার জন্য যে কন্টেনারগুলো, সেই কন্টেনারগুলো লিচ ফ্রি হতে হবে, অর্থাৎ কন্টেনারগুলো দামি হবে। এনভায়রনমেন্টটা কার্বন ডাইঅক্সাইড ফ্রি হতে হবে, ময়েশ্চার ফ্রি হতে হবে, হিউমিডিটি কন্ট্রোল করতে হয়, টেম্পারেচার কন্ট্রোল করতে হয়। এখানে তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য দাম বেড়ে যাচ্ছে, রুমকে কন্ট্রোল করে রাখতে হবে। অ্যাপারেটাসগুলো লিচ ফ্রি হতে হবে। দেন তোমাকে এগুলোকে ড্রাই করে শুকিয়ে নিতে হবে, তাহলে তোমাকে মিনিমাম 24 ঘন্টা আগে এটা প্রিপারেশন শুরু করতে হচ্ছে। এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। নেক্সট কি বলছে, সময়ের সাথে সাথে এদের কম্পোজিশন চেঞ্জ হয়, সেজন্য যখন তুমি কাজ করবা তার ঠিক ইমিডিয়েট আগে এদের স্ট্যান্ডার্ডাইজ করে নিতেই হবে। সময়ের সাথে সাথে এদের স্ট্রেংথ চেঞ্জ হয়, যখন তুমি কাজ করবা ঠিক কাজ করার সময় স্ট্যান্ডার্ডাইজ করে দেখে নিতে হবে বর্তমানে স্ট্রেংথটা কত আছে, সেই সাপেক্ষে টাইট্রেশনটা করতে হবে। লাস্টলি হচ্ছে ইনফ্ল্যামেবল। এরা প্রচন্ড ইনফ্ল্যামেবল, কোথাও যদি কোনো আগুন ধরার সুযোগ হয় এরা দাউ দাউ করে জ্বলে উঠবে এবং সেটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিবে। আমরা তো দেখেছিলাম কিছু কিছু যে কার্গো ভিলেজে যে লাস্ট আগুনটা লাগলো, সেখানে প্রচুর কেমিক্যাল ছিল এবং সেই কেমিক্যালের কারণে আগুন নেভানো গেল না, কত সময় ধরে, কয়েকদিন ধরে আগুন জ্বললো। হ্যাঁ, এরকম যখন ফ্লেমেবল কিছু কেমিক্যাল থাকে সেখানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই তো সবটুকু ডিসঅ্যাডভান্টেজ সব সলভেন্টকে ঘিরেই, এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের নন একো সিলেবাস। হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত, লাস্ট ক্লাসে ওই যে আমরা পড়েছিলাম অ্যালকালিমেট্রি, আর লাস্ট স্লাইডটা ছিল হচ্ছে প্রিপারেশন অফ পারক্লোরিক অ্যাসিড সলিউশন টাইট্রেন্ট, সম্ভবত স্লাইড নাম্বার 20। এই পর্যন্ত হচ্ছে মিডের সিলেবাস। ম্যাম অ্যালকালিমেট্রি অ্যাসিডিমেট্রি থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? এক্সপ্লেন করতে পারি, এক্সপ্লেন অ্যালকালিমেট্রি, এক্সপ্লেন অ্যাসিডিমেট্রি উইথ এক্সাম্পল। ম্যাম তখন কি সবগুলো দিব, যে পয়েন্টগুলো বললেন? এক্সপ্লেন বলে পুরোটা? এক্সপ্লেন বললে যে প্রথম 5টা পয়েন্ট দিবা, প্রথম 5টা পয়েন্ট দেওয়ার পরে এরপর নাম্বার অনুযায়ী, নাম্বার যদি থাকে, যদি সময় থাকে তখন এক্সাম্পল হিসেবে টাইট্রেন্টের প্রিপারেশন, স্ট্যান্ডার্ডাইজেশন গুলো দিবা সময় এবং কি বলে নাম্বার যদি থাকে। আর যদি সময় না থাকে তাহলে 5টা পয়েন্ট দিলে শেষ।